দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন হালদার। আপনারা জানেন অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের বিশ্লেষণ করে থাকি আমরা, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার পাশে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং আমার সর্বডানে রয়েছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে যথারীতি সবার আগে নিউজ 24 এর সর্বশেষ সংবাদ শিরোনাম দেখব। সিলেটের জঙ্গি আস্তানায় চলছে সেনা অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে 2 জঙ্গি নিহত, আরও জঙ্গি আছে ভেতরে। সিলেটে বোমা বিস্ফোরণে নিহত পুলিশ সদস্যদের জানাজায় মানুষের ঢল, পরিবারে শোকের মাতম। জঙ্গি নির্মূলের অঙ্গীকারে স্বাধীনতা দিবস পালন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অগণিত মানুষের শ্রদ্ধা। স্বাধীনতা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ বিএনপির, স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন। এবং ঢাকা সহ দেশ জুড়ে লাল সবুজের উৎসব, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত সারা জাতি। দর্শক, নিউজ 24 এর সর্বশেষ শিরোনাম দেখলাম এবং আমরা এখন বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সংবাদ শিরোনাম দেখব। স্বাধীনতার বার্ষিকীতে শহীদদের স্মরণ করছে জাতি, জঙ্গিবাদ মুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা। আমি তো বলি এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। 25শে মার্চ কাল রাতে স্বাধীনতার ঘোষণা লিখে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। 25শে মার্চ রাত্রে 0:00 আওয়ার্স এটা স্টার্টিং এটা ছিল, তখন যে দিক দিয়ে প্রচার করছে। স্বাধীনতা দিবসে রাজধানীতে লাল সবুজের উৎসব, দেশে জঙ্গিদের ঠাঁই না দেওয়ার অঙ্গীকার। সিলেটের আতিয়া মহলে 2 জঙ্গি নিহত, ভবনে প্রচুর বিস্ফোরক, অভিযান এখনো অব্যাহত। অভিযান তো আর এটা এমন না যে আমি করলাম চলে আসলাম আবার করলাম, এত না। এটা আমরা সার্বক্ষণিক চলতে থাকবে, এটা যতক্ষণ না এটা শেষ হচ্ছে এটা চলতে থাকবে। চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় প্রাণ দিল 13 দিনমজুর, ঘুম চোখে দ্রুত গতিতে ছুটছিলেন চালক। গ্রেপ্তারের চেষ্টা করতেছে, গ্রেপ্তার হয়ে যাবে খুব দ্রুত, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে অপারেশন টুয়াইলাইটে 2 জঙ্গি নিহত, জীবিত থাকতে পারে আরো একাধিক, ধারণা সেনাবাহিনীর, অভিযান অব্যাহত। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ, তরুণ প্রজন্মকে জঙ্গিবাদের পথে না যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সোনামণিরা, তোমরা ভবিষ্যতে গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। জঙ্গিবাদ জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। চুয়াডাঙ্গায় 13 শ্রমিক সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 23 জনের প্রাণহানি, উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অকুল বাথারে পরিবার। সিলেটে আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইটে এ পর্যন্ত 2 জঙ্গি নিহত, এখনো কয়েকজন ভেতরে থাকায় চলছে অভিযান। ময়না তদন্ত শেষে চেকপোস্টে বিস্ফোরণে নিহত 6 জনের মরদেহ হস্তান্তর। মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা, সাধারণ মানুষের কণ্ঠে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়। ব্যাংকিং কাঠামোয় দুর্বলতা ও হুন্ডির কারণেই জঙ্গি অর্থায়ন হচ্ছে, মন্তব্য দুদক চেয়ারম্যানের। ক্ষমতাবানদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক চাপায় নসিমনের 13 যাত্রী নিহত, চিকিৎসা দেয়া হচ্ছে গুরুতর আহতদের। কার্যকর হলো যুক্তরাষ্ট্র ও ব্রিটেনগামী বিভিন্ন এয়ারলাইন্সে ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা, যাত্রীদের ক্ষোভ। দর্শক, আমরা নিউজ 24-এর শিরোনাম দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমরা দেখলাম সিলেটের জঙ্গি আস্তানায় সেনাবাহিনী যে অবিশ্বাস্য অভিযান পরিচালনা করছে তার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, আমরা শুরুতে দেখব যে জীবন বাজি রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিভাবে সিলেটের জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করছে তার একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা এটি দেখব এখন। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর সিলেটের জঙ্গি আস্তানায় যে অভিযান পরিচালনা করছে এবং জীবন বাজি রেখে কীভাবে তার অভিযানটি পরিচালনা করছে আমরা তার একটি ভিডিও ক্লিপ দেখলাম। এ পর্যায়ে দর্শক, আপনারা জানেন যে সিলেটের জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে 2 জঙ্গি নিহত হয়েছে এবং ভেতরে আরও একাধিক জঙ্গি অবস্থান করছে, বিষয়টি সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছে এবং বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। এবং এই সেনা অভিযান অব্যাহত থাকবে এবং জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত। সহকর্মী দিদার আলম নোবেলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। দক্ষিণ সুরমায় আতিয়া মহলের জঙ্গি আস্তানায় প্যারা কমান্ডোদের রুদ্ধশ্বাস অভিযানের দ্বিতীয় দিনে নিহত হয় 2 জঙ্গি। সেনাবাহিনীর পক্ষ থেকে তুলে ধরা হয় অভিযানের বর্ণনা। ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল জানান, ভেতরে থাকা এক জঙ্গি গুলিবিদ্ধ হওয়ার পর নিজের দেহের সঙ্গে থাকা সুইসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটায়। নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং একজন ওই সময়ই তার যে সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল, একজন সেটা এক্সপ্লোড করেছে। পুরো বিল্ডিংটা যেটা বললাম যে পুরো আইডি দিয়ে নিচের থেকে জায়গায় জায়গায় লাগিয়েছে। আমরাও যথেষ্ট ফায়ার করেছি, এক্সপ্লোসিভ ফায়ার করেছি। পুরো এলাকাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন এবং ওর ভিতরে নড়াচড়া করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এর মধ্যেও আমাদের কমান্ডোরা সব ঝুঁকিটা নিয়ে চেষ্টা করছে বিভিন্ন সাইড থেকে অ্যাপ্রোচ করে তাদের নিউট্রালাইজ করার জন্য। তবে এখনো আতিয়া মহলে 2 বা ততোধিক জঙ্গি আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের যে প্রাইমারি অবজেক্টিভ যেটা ছিল যে বাসিন্দাদেরকে নিরাপদে উদ্ধার করা, সেটা আমরা দ্রুত সময় করে ফেলতে পেরেছি। এরপরে আমাদের নিজেদের সদস্যদেরকে নিরাপদে রেখে জঙ্গিদেরকে নির্মূল করাটা হচ্ছে আমাদের নেক্সট লক্ষ্য। সেটার জন্য আমরা করছি, বাট তাতে আমাদের তাড়াহুড়া নেই, এই জন্য একটু আমরা কেয়ারফুলি যাচ্ছি। তাদের কাছে স্মল আর্মস আছে, ফায়ার ব্যাক করছে, এক্সপ্লোসিভ আছে, আইডি আছে, তারা বেশ ওয়েল ইকুইপড। আমরা যে গ্রেনেড লব করছি সেই গ্রেনেড একটা বাইরের দিকে উল্টো আমাদের দিকে ছুঁড়ে মেরেছে, এক্সপ্লোসিভ ফুটাচ্ছে। সবার মোটামুটি যা দেখলাম যে সুইসাইডাল ভেস্ট সবাই লাগানো আছে। জঙ্গিদের কাছে প্রচুর বিস্ফোরক অস্ত্র আছে, এজন্য অভিযান পরিচালনায় বিশেষ সতর্কতা নিয়েছে কমান্ডো বাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল জানিয়েছেন, অপারেশন টুয়েলাইট অব্যাহত থাকবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, সিলেট। দর্শক, সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনটি দেখছিলাম। দর্শক, আপনারা জানেন যে জঙ্গি আস্তানা খ্যাত এই ভবনটিতে অন্তত 40টির মতো পরিবার ছিল। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছার পর সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাদেরকে নিরাপদে উদ্ধার করতে পেরেছে এবং সেখানে নারী, পুরুষ এবং মহিলারাও ছিলেন। সেই উদ্ধারের কিছু স্থিরচিত্র আমরা দেখব এখন।
দর্শক, স্থিরচিত্রগুলো দেখলাম এবং আটকা পড়ারা উদ্ধার হওয়ার পরে তারা বলেছে যে নতুন জীবন পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণে। এরপর যে আলোচনা শুরু করবো, মিজানুর রহমান খান আপনার কাছে আসবো। আপনি দেখলেন ফুটেজে কীভাবে জীবন বাঁচিয়ে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে প্যারা কমান্ডো অভিযান পরিচালনা করছে এবং ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিফিংয়ে বলেছেন যে তারাও আধুনিক অস্ত্রশস্ত্রে গোলাবারুদের সমাজ এবং বেশ প্রশিক্ষিত। ধন্যবাদ। আমার মনে হয় যে হ্যাঁ, এটা তো ঠিকই। আমরা কিন্তু সম্প্রতি বেশ কয়েকটা ঘটনায় দেখছি যে আইন প্রয়োগকারী সংস্থা, এক্ষেত্রে সেনাবাহিনী, মানে সবাই ওখানে সোয়াত যে অভিযানটা চালালো, মানে তারা বেশ দক্ষতার সঙ্গে সাহসিকতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করছে। এটা একটা জিনিস নির্দেশ করে যে তাদের যে পেশাগত দক্ষতা বা এই জঙ্গি মোকাবেলায় যে প্রশাসনিক সামর্থ্য সেটা বৃদ্ধি পাচ্ছে এবং তার সুফলও আমরা পাচ্ছি। কিন্তু এখন এটা গেল একটা প্রশাসনিক দিক। এখন যেই দিকটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি করে বিবেচনার দাবি রাখে, বিশেষ করে নীতি নির্ধারক মহলে, যে এই জঙ্গিবাদ দমনের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো তারা যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেইগুলোর মধ্যে কিন্তু আমাদের দেশের মধ্যে ইতিমধ্যে কিন্তু অনেক আমাদের যারা এইসব কাজে নিয়োজিত তারা কিন্তু ওসব ইন্টারন্যাশনাল কনফারেন্স বা সেমিনারে গিয়েছেন, অভিজ্ঞতা বিনিময় হয়েছে। তো সেই জায়গায় আমাদের একটা ধারণা হচ্ছে যে সেখানে খুব বেশিভাবে প্রশাসনিক জায়গাটায় আমাদের যে সামর্থ্য এসছে, এর সঙ্গে অন্যান্য যে দিকগুলো, যেমন ধরুন আপনার রাজনৈতিক জায়গা থেকে, আপনার পাঠ্যপুস্তকের জায়গা থেকে, টেক্সট বইয়ের যে রিফর্ম বা শিক্ষা ব্যবস্থার যে রিফর্ম, আপনার আমাদের যে ধর্মীয় শিক্ষা, সেই ক্ষেত্রে আমাদের যে রিফর্ম আমরা বহু বছর ধরে আমরা বলে এসেছি, তো সেই সব জায়গাগুলোতে আমাদের একই রকমের সামর্থ্য বৃদ্ধির জায়গাটার দিকে কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে হবে। কারণ আপনি দেখেন এই যে একটা ধারণা, এই যে কিছুদিন আগে যে ইন্টারপোল এবং আমাদের পুলিশ যে একটা ইন্টারন্যাশনাল সেমিনার করেছিল, সেখানে রেহান গুণরত্নের একটা কথা উনি বলেছিলেন নির্দিষ্টভাবে, সেটা নিয়ে একটা মত থাকতে পারে, কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে, এবং সেটা আমরা বিশ্বের যেসব দেশ এখন এই ধরনের জঙ্গিবাদে আক্রান্ত, সেখানে এখন একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে। এইটার দিকে আমার মনে হয় এই ঘটনাগুলো আমাকে বিশেষ করে সেই কথাটা কি রেহান গুণরত্ন অনেক আগে থেকে বাংলাদেশ পর্যবেক্ষণ করেন এবং বছর দুয়েক আগে তার ওই আর্টিকেলটা ছাপা হয়েছিল। এবারে উনি ঢাকায় এসে ওই কথা বলেছেন যে এখন এই যে জঙ্গিবাদ, এই যে একটা মতাদর্শগত বিষয়, এটা ঠিক আমরা সনাতনী ভাবনায় হচ্ছে যে একটা গ্রুপ থাকবে, তাদের সঙ্গে একটা কোথাও সংঘবদ্ধভাবে যেভাবে ডাকাত হয়, হ্যাঁ, তারা কোথাও এক ঘরে বসে সলা পরামর্শ করে যে অমুক দিন গিয়ে তারা একটা হামলা চালাবে, সেখানে নির্দিষ্ট সহায় সম্পদ তারা লুট করবে। বা এতদিন আমরা বাংলা ভাইয়ের সময়ের আমরা দেখেছি যে সেখানে তার একটা অবজেক্টিভ ছিল, যেটা আমরা শুধুমাত্র আমাদের টেরিটরির মধ্যে সেটাকে তারা অ্যাচিভ করতে দেখেছি। বাংলা ভাই সেখানে আমরা দেখেছি যে তার এলাকায়, ওই অঞ্চলে, উত্তরবঙ্গের সেই জায়গায় সে লোকালি আইন শৃঙ্খলাটা হাতে তুলে নিয়েছিল, মানুষকে, তার ভাষায় সে মানুষকে ন্যায় বিচার দিচ্ছিল। কিন্তু আপনি দেখবেন এই জঙ্গিদের অবজেক্টিভ কিন্তু ইমিডিয়েট সেটা নয়। এবং আপনি দেখেন এদেরকে যারা কাউন্টার টেরোরিজম বা জঙ্গিবাদের সঙ্গে, তারা এদেরকে লোন উলফ বলছে। এই লোন উলফদের বিপদ হচ্ছে এদের কোনো নির্দিষ্ট সংগঠনের দরকার নেই এবং বড় ধরনের কোনো নেটওয়ার্কের অফিসিয়ালি তার কোনো মেম্বারশিপের দরকার নেই। সুতরাং এই যে আমরা একটা বিতর্কে আইএস আছে কি নেই, এই জায়গা থেকে যে আমাদের সমস্যাটা অনেক গভীরে, সেটা এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে। আপনি দেখেন যে একটা সময়, আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বছর 2-3 আগে ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ ফাউন্ডেশন একটা সার্ভে করেছিল। আমি একটা আর্টিকেলও লিখেছিলাম এবং সেটা খুব স্ট্রাইকিং ছিল। অনেকেই, আমি আর্টিকেলটা লেখার পরে অনেকে বলছে যে আপনি এটা দেখেন, এই ঘটনাগুলো এখন প্রমাণ করে। তখন এটা একটা আনথিঙ্কেবল ছিল এবং আমিও বিস্ময় প্রকাশ করে যে আমাদের উচিত যে এই রিসার্চের এই ফলাফল কেন। সেখানে আমাদের এখানে লোক পাঠানো হয়েছিল, অর্থাৎ হচ্ছে যে মুসলিম জনসংখ্যা অধ্যুষিত যেই দেশগুলো বড়, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, আফ্রিকার কতগুলো দেশ, এইগুলোর উপরে চালানো হয়েছিল। তাতে দেখা গিয়েছিল যে আমরা এই সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, এই এন্টায়ার রিজন, ইভেন মিডল ইস্ট, ইভেন লেবানন, ফিলিস্তিন,
তাদের উপরে যে জরিপ হয়েছিল তার চেয়ে বাংলাদেশকে টপ জায়গায় গিয়েছিল, যে এখানে লোকেরা মনে করে যে আত্মঘাতী অর্থাৎ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে একটা বিষয়, একটা ধর্মীয় একটা বিষয় অ্যাচিভ করার একটা সাপোর্ট বেজ আমাদের সোসাইটিতে রয়েছে। এই যে দেখেন, যে এই সময় কিন্তু এই সব জিনিস একদমই ঘটছিল না। এখানেও দেখেন, যখন আমরা সেই তাভেলা সিজার এবং এই যেটা গুলশানের যে দুজন অজ্ঞাতনামা দেখেন, কে মেরে গিয়েছে আমরা বুঝতে পারিনি রংপুরে, যেটা কিছুদিন আগে কনিও হোসে যার বিচার হলো। আপনি দেখেন ওইগুলোর মধ্যে এখন তফাৎটা দেখছেন। এই যে গত কয়েকটা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে যে তারা কতটা ডেসপারেট, সে আত্মঘাতী, যেটা আমরা ব্রিফিং এ একটু আগে দেখছিলাম যে তারা প্রত্যেকে তাদের শরীরে এটা লাগিয়ে এনেছিল। আমরা নারীদেরকে ইতিমধ্যে একজনকে পেয়েছি। সুতরাং আমার মনে হয় যে এটাকে একটা সামগ্রিকভাবে একটা দেখার যে কথা এতদিন বলা হচ্ছিল, যে এটাকে শুধুমাত্র এই আছে নেই এই যে একটা বিতর্ক, এটা আমরা যদি যে কারণে আমরা বলছি সেটা আমরা বজায় রেখেও আমরা তো এই বাস্তবতা যেটা আজকের আমরা এটা যেটা দেখতে পাচ্ছি সেটা তো আমরা অস্বীকার করতে পারছি না। সুতরাং এই যে লন উলফ কনসেপ্ট, যেটা এক্সপার্টরা বলছেন যে এখন অফলাইন এবং অনলাইন এই দুটো ব্যবস্থার মধ্য দিয়ে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সেটা নট নেসেসারি আমাদের হোমগ্রোন, এটা নয় আমাদের, এটা হোমগ্রোন। এখন আপনি যদি বলেন যে একটা লন উলফ বাংলাদেশে বসে নিজে নিজে মতাদর্শগতভাবে ফেসবুক পড়ে বা ইন্টারনেটে সে একটা তার মস্তিষ্ককে নিজে, এখন এটাকে আপনি কাকে দোষ দিবেন? তালি পরে হচ্ছে যে জায়গা আছে হচ্ছে মনস্তত্ত্বগত, তালি পরে আসে আপনার পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, পড়াশোনা, তার টেস্ট, পারিবারিক মূল্যবোধ, অনেক বিষয়গুলো আসে যা কিন্তু আমাদের সেনাবাহিনী, র্যাব বা সোয়াত এদের কার্যক্রমের বাইরে কিন্তু অনেকগুলো কাজ বাকি রয়ে গিয়েছে। আমার মনে হয় বিষয়গুলো নিয়ে আরেকটু পরে আলোচনা এই ঘটনাগুলো আমার মনে হয় যে এগুলোকে আমাদেরকে বেশি নজর দেওয়া দরকার। আমরা আরো আলোচনা করব। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান খান কিন্তু বললেন যে সেনাবাহিনীর জীবন বাজি রেখেই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করছে এবং সেক্ষেত্রে হতাহতের ঘটনাও আমরা দেখছি। দেশের বাইরেও ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে একজনকে। তো এই বাস্তবতার নিরিখে এই জঙ্গিবাদের উত্থানের পেছনে হোম গ্রোন কিনা এই বিষয়টি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এইটা বিতর্ক করার কারণে বিতর্ক করে হোম গ্রোন অথবা বিদেশ থেকে এটা দিয়ে এই জঙ্গিবাদের শেষ হবে না। আমি প্রথমে বলছি সেনাবাহিনী বা সংশ্লিষ্ট যারা এই অভিযানটি পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ। ইতিমধ্যে 6টি প্রাণ চলে গেছে, আর ভিতরে যে জঙ্গি আছে 2 জন ইতিমধ্যে মারা গেছে, আরও কয়েকজন মারা পড়বে অথবা বাকিরা ধরা পড়বে, এতেও কেউ জঙ্গিবাদ শেষ হবে না। কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 6 জন লোক, এদের মধ্যে 2 জন পুলিশের কর্মকর্তা তারা মারা গেছে এবং আহত সিরিয়াসলি সেনাবাহিনী কর্মকর্তা। আমাদের এই নিরাপত্তার বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। ভিতরে জঙ্গি যাদেরকে তাদের গার্ডিয়ানরাও নিবে না, দাফনও করবে না, এদের বেশি নিয়ে টেনশন করার আমাদের কাজ নেই। এবং এটাতে যদি 2 দিন 1 দিন সময় লাগে তাতেও কিছু যায় আসে না। সেনাবাহিনী যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে মিনিমাম, অর্থাৎ আর যেন আমাদের একটা প্রাণও না যায়, নিরীহ প্রাণ। আর জঙ্গি এই কটাকে জীবিত ধরা, মৃত ধরা অথবা না ধরা, এতেও জঙ্গিবাদের শেষ হয়ে যাবে একবার। শেষ ঘটনা এটা তা না, জঙ্গিবাদের ঘটনা আরও ঘটবে। অতএব এইটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত, শিক্ষণীয়, যে মূল ব্যাপারটা হলো কি, এইটাই নতুন জিনিস ঘটলো যে যেখানে জঙ্গিদের আস্তানা থাকে সেখানে স্বাভাবিকভাবে পুলিশ এবং র্যাব অন্যান্যরা যখন এটা অ্যাটাক করে বা ঘেরাও করে, তখন মিডিয়ার লোকরা যায়, লোকজন আসছে, উৎসুক লোকজন, আর সেটাকে তারা আবার টার্গেট করছে। এটা কিন্তু একটা নতুন ঘটনা, কিন্তু এটা আমাদের নতুন শিক্ষণীয় পরবর্তী এই ঘটনাগুলোর জন্য। আর মিজানুর রহমান খান যেটা বলল, আসলেও এই জিনিসগুলো নিয়ে যে বিতর্ক হচ্ছে আমাদের রাজনৈতিক দলের মধ্যে বা ইভেন কখনো কখনো সুশীল সমাজের কাউকে বক্তব্য দিতে শুনি যে হ্যাঁ এখানে আইএস আছে কি নাই, আইএসের সাথে সম্পর্ক। যিনি এক ভদ্রলোক আসছিলেন উনিও বিতর্কিত, কারণ ওনার লোকেই আইএসের কি সম্পর্ক আছে, কারণ ওনার লেখা বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে, ওনারকে ভিসা দেয় না বহু দেশে। আমাদের এখানে কীভাবে আসছে আমি জানি না। হি ইজ নট দ্যাট একেবারে ক্লিন না, ওর মধ্যে ঝামেলা আছে। তো উনি যেটা বলে গেছেন এটাই যে আবার সত্য তাও না, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে এই যে মনস্তাত্ত্বিকভাবে আইএসের যে লক্ষ্য উদ্দেশ্য, এটাকে সমর্থন করার মতো প্রচুর লোক বাংলাদেশে আছে। আমি আজকে সকালে বলছিলাম যে আমাদের এই ইয়াং তরুণ প্রজন্মের ছেলে মেয়ে কিন্তু এরা
যারা সুইসাইড করে যাচ্ছে অথবা চরম জঙ্গিত্ব প্রদর্শন করছে, এগুলো কিন্তু ইয়াং তরুণরা। এবং আমাকে এক সাংবাদিক প্রশ্ন করলো, যে তরুণরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিল তারা কি করে এখন আবার জঙ্গিবাদের দিকে এই তরুণরা যাচ্ছে? কিন্তু আমি বলছিলাম, দেখেন সব তরুণ কিন্তু জীবন বাজি রেখে জঙ্গি মুক্তিযুদ্ধে যায়নি। যাদেরকে আমরা রাজাকার অথবা যাদেরকে যুদ্ধাপরাধী বিচার করছি তাদের তো বুড়ো বয়সে দেখছি। ওই রাজাকার যুদ্ধাপরাধী যারা ছিল তাদেরও তরুণ ছিল। এই কামরুজ্জামান মুজাহিদি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বয়স হলে 20 থেকে 25-এর মধ্যে ছিল ওই সময়, ওরাও তরুণ ছিল। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল এদের মধ্যে প্রচুর তরুণরাই তো এই রাজাকার বাহিনী গঠিত হয়েছিল তরুণদের দিয়ে। অতএব সমস্ত তরুণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছে তা না। আর এই আজকের জঙ্গি আর 71-এর যে রাজাকার বাহিনী এবং যুদ্ধ অপরাধী বাহিনী, যেটা এই বাহিনীর সাথে বিচ্ছিন্নভাবে করে দেখান নাই, একই বংশের বংশধর, কিন্তু একই মতাদর্শ। এটা আরও পরে এডিশন হয়েছে বিভিন্ন রকমের, হ্যাঁ অবশ্যই আন্তর্জাতিকরণ হয়েছে। এখন যে পুরো জঙ্গিত্ব, যেটা জঙ্গিবাদ, এটার কোনো রিজনাল অথবা লোকাল কোনো বিষয় না। এটার মধ্যে অবশ্যই এটাকে একেবারে আপনি বলতে পারেন যে আইএস আমাদের ঢাকায় এসে অফিস খুলছে কিনা, এটা নিয়ে বিতর্ক করতে পারেন। অফিস থাকতে হবে, আদৌ এটার প্রয়োজন আছে কিনা। কিন্তু আমি বলছি, এবং এরকম ছোটো ছোটো কোম্পানি হয়ে গেছে, 12 জন 14 জন 7 জনের গ্রুপ, যেটার নাম দিয়েছে বিভিন্ন নাম দেয় এদের, এক এক সময় এক একটা নাম থাকে, হোমগ্রোন বলেন আর কি, সর্বশেষ এইগুলোর বিচ্ছিন্ন গ্রুপ। কিন্তু কোনো না কোনোভাবে মনস্তাত্ত্বিকভাবে মূল যে আইএস জঙ্গি যারা আছে, আদর্শগতভাবে যারা যুদ্ধ করে, তাদের সাথে এদের একেবারে সম্পূর্ণ একাত্ম হয়ে কিন্তু এই ঘটনাটাগুলো ঘটাচ্ছে। সেটার জন্য যোগাযোগ থাকুক না থাকুক, এর মধ্যে আন্তর্জাতিক প্রভাবটা কিন্তু আমাদের স্বীকার করেই নিতে হবে। আর এইটা আমি আবারও বলছি, কেবলমাত্র মিজানুর রহমান খান যথার্থই বলছেন, এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের সক্ষমতা অর্জন করছে, তাদের ইন্টেলিজেন্স ডেভেলপ করছে, কারণ এখানে যে কোনো জায়গায় আক্রমণ করার প্রস্তুতি নেওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা। আমরা গত কয়েকদিন তো তাই দেখলাম। অতএব আমাদের ইন্টেলিজেন্স এবং সক্ষমতা বাড়ছে, কিন্তু আরও সক্ষমতা হয়তো বাড়ানো যাবে, কিন্তু এটা দিয়েও জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের উৎপত্তি স্থলগুলা। হ্যাঁ, হতাশা, ডিপ্রেশন, শিক্ষা ব্যবস্থা, আমাদের 11মুখী শিক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো গ্রো করছে। তো সেই জায়গাগুলো যদি হাত না দিয়ে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রগুলো যদি অরক্ষিত থাকে, তাহলে এই ঘটনা অব্যাহতভাবে চলতে থাকবে এবং এটা বাড়তে থাকবে, কমবে না। এই জঙ্গিবাদ, এই সশস্ত্র জঙ্গিবাদ যেটা, এটাকে এইভাবে মোকাবেলা করা যাবে। ধন্যবাদ। একটি বিরতি নিয়ে আমরা ফিরি। দর্শক, বিরতির পর আমরা আলোচনা করব মিজানুর রহমান খান এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান যেমনটি বলছিলেন যে জঙ্গিরা কেন আত্মঘাতী হচ্ছেন এবং এর পেছনে কারণ কি, এর থেকে প্রতিকারের উপায়কে, বিষয়গুলো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আমরা আবারও আলোচনায় ফিরব। মিজানুর রহমান খান, বিরতির আগে যেমনটি বলছিলাম যে একটা সময় দেখা যেত যে পারিবারিকভাবে দরিদ্র পরিবারের সন্তানেরা বিপদগামী হতো, পয়সার লোভে হতো, এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিত্তবান পরিবারের সন্তানরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে এবং এক পর্যায়ে আমরা দেখছি তারা আত্মঘাতী হওয়ার পথ বেছে নিচ্ছে। এটির পেছনে আপনি অনেকগুলো কারণের কথা বলছিলেন, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত যদি বলেন। সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড, এটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা, যেটা গুলশানে যেটা হলো, যে সেটা হচ্ছে যে বিশ্বের বহু দেশেই থেকে, ইভেন মুসলিম দেশ নয়, সেই সব ইউরোপের পশ্চিমা দেশগুলোর, আমেরিকার মাটিতে বেড়ে ওঠা, ব্রিটেনের মাটিতে বেড়ে ওঠা, কানাডা, এরকমের খুব উচ্চ, যেখানে আমরা অনেক সময় বলেছি যে হয়তো গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে গড়ে ওঠে নাই, আইনের শাসন যেখানে খুব শিথিল বা ঢিলে ঢালা, সেখানে হয়তো হ্যাঁ এটা ঠিক যে সেখানে হয়তো এগুলোর জন্য অনুকূল পরিবেশ, কিন্তু যেখানে এই সমস্যা নেই সেখান থেকেও কিন্তু সেই সব সমাজ থেকেও উঠে এসেছে। সুতরাং জঙ্গিবাদ এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, এটার যে একটা গ্লোবাল ফেনোমেনা, সেটাকে বিবেচনায় রেখে আমাদের এখানে যে কতগুলো রেটোরিক্স হচ্ছে, এই রেটোরিক্সগুলো কিন্তু সেই অনেক পুরনো দিনের, সেটার সঙ্গে আধুনিক
যে এই অবস্থাটা, অর্থাৎ জঙ্গিরা এখন যে মাত্রায় এসছে, যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যে গতি নিয়ে এসছে, যে চিন্তা ভাবনা নিয়ে এসছে, সেটার প্রতিপক্ষ বা সেগুলো নির্মূল করার জন্য যে পরিভাষার দরকার আমাদের রাজনীতিতে, সেটার একটা কিন্তু বিরাট ঘাটতি। আমি মনে করি যে এটা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা যারা এই বিষয়গুলোর সঙ্গে ডিপলি ইনভলভ রয়েছেন, তারা তো ধরুন এই যারা এটা প্রতিহত করছেন তারা কিন্তু জীবন দিয়ে লড়ছেন, তারা কিন্তু, এবং সামনের দিনগুলোতে যদি এই চ্যালেঞ্জটা কোনো কারণে আরো যত বেড়ে যায়, যদি এটা আদৌ ঘটে, আমরা তো অবশ্যই চাইবো না। ধন্যবাদ। একটি বিরতি নিয়ে আমরা ফিরি। দর্শক, বিরতির পর আমরা আলোচনা করব মিজানুর রহমান খান এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান যেমনটি বলছিলেন যে জঙ্গিরা কেন আত্মঘাতী হচ্ছেন এবং এর পেছনে কারণ কি, এর থেকে প্রতিকারের উপায়কে, বিষয়গুলো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আপনারা জানেন আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। দর্শক, কারিগরি ত্রুটির কারণে জরুরি ভিত্তিতে বিরতিতে গিয়েছিলাম। আমরা এ পর্যায়ে আবারও আলোচনা শুরু করব। মিজানুর রহমান খান, আপনি বৈশ্বিক সন্ত্রাসবাদের কথা বলছিলাম যে ব্রিটেনের যে খালিদ, দেখুন 82 সেকেন্ডে সে করেছে এবং তার কি অবজেক্টিভ সেটা জানা যাচ্ছে না, কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আইসিস কিন্তু এটার দায়িত্ব স্বীকার করেছে। সুতরাং এই যে আইসিসের বা আইএস এর দায়িত্ব স্বীকার, এই জায়গাগুলোর দিকে আমাদেরকে নজর দেওয়াটা খুব দরকার। রাশিয়ান গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছে যে কি করে মিডিয়া, মানে অর্থাৎ আমাদের মনে হয় যে এটাও খুব, আমাদের মিডিয়ার দিক থেকেও এটা একটা, যে এটা কিভাবে কাভার করা হবে। দেখেন, আপনি যদি গুলশা হোলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছিল, তার যদি আপনি বিষয়টা দেখেন, তাহলে তার খুব পয়েন্টেডলি লক্ষ্য করলে দেখা যায় যে তার যতটা না, সে ইমিডিয়েট এখানে লোকালিটিতে কিছু চায়নি, বাংলাদেশ সরকারের কাছে কিছু তার চাওয়ার নেই, ওই নাগরিকদের কাছে তার ইমিডিয়েট কোনো কিছু চাওয়ার নেই, তার সে যে সময়টা নিয়েছে সমস্তটাই সে কিন্তু করেছে যে এইটাকে ইন্টারন্যাশনালি যাতে এইটাকে প্রোপাগান্ডা ভ্যালু যাতে এর ম্যাক্সিমাম নেওয়া যায়, সেজন্য সে এটাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটাকে সে রিলিজ করেছে। এবং আপনি দেখেন আইএস এর সাম্প্রতিক আরো কতগুলো প্রবণতা হচ্ছে যে তারা এই সব ঘটনাগুলো, ধরুন একজন সুইসাইড বোম্বার যে বা অ্যাটাকার যে সে কিভাবে সে প্রাণ দিচ্ছে, এটাকেও ও আপনার ভিডিও করছে এবং এই ভিডিও ফুটেজ রিলিজ করা হচ্ছে। তাহলে আপনি দেখবেন যে ইভেন এই জন্য এটা খুব ভয়ের বিষয়, যেসব সমাজ বা যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাটা ভঙ্গুর থাকবে, যেখানে এই ধরনের জিনিসগুলো ঘটানোটা অনেকটা তারা একটা কনজেনিয়াল, বেশি তুলনামূলকভাবে বেশি অনুকূল পরিবেশ পাবে, তারা কিন্তু যেই সব জায়গাগুলোকে বেছে নিবে, তার মধ্যে আমরা একটা কিনা সেটা কিন্তু আমাদেরকে এটা বিবেচনায় নিতে হবে। এখন আপনি দেখেন টার্কিতে যেটা করেছে, টার্কিতে একটা বিয়ের অনুষ্ঠানে আপনি ধরুন 51 জনকে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কারা করেছে? 12 থেকে 14 বছরের কিশোর, তাদেরকে ব্যবহার করা হয়েছে। এবং এই যে এখানে যেভাবে সুইসাইড ভেস্ট পাওয়া গিয়েছে, ওখানেও কিন্তু ওদের শরীরে এটা পাওয়া গিয়েছে। তো এখন এবং সেখানে আইএস এটার দায়িত্ব স্বীকার করেছে। তো এই যে জায়গাগুলো না, এইখানে একটা দেখার বিষয় যে এই যে প্রোপাগান্ডা ভ্যালুটায় মিডিয়া যে খুব ইমিডিয়েট আইএস, এটা আপনি এই যে সাইট ইন্টেলিজেন্স যেটা করছে, যে সেটা হচ্ছে যে সে ইমিডিয়েট এটাকে, ওটা আদৌ এর সঙ্গে আইএস জড়িত কি জড়িত নেই সেটা বড় কথা নয়। এখন যেহেতু একটা ক্রেডিবিলিটি পেয়ে গেছে যে তাদের দাবিগুলো এখন পর্যন্ত ওইভাবে অসত্য প্রমাণিত হয়নি, মানে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম দ্বারা, সে কারণে এখন কিন্তু কেউ কোথাও একটা দাবি করলে সেটা সত্য যাচাই না করে কিন্তু মিডিয়া এটাকে হেডলাইন করছে। তো এই হেডলাইনটাও তাদেরকে এই সন্ত্রাসবাদের কাজটা করতে উৎসাহিত করছে কিনা, এবং সেক্ষেত্রে মিডিয়ার কি রোল রয়েছে, সেটা আমার মনে হয় যে সেটাও একটা জিজ্ঞাসার বিষয়, সেটাও একটা পুনর্মূল্যায়নের বিষয়। ধন্যবাদ। না, আমি যথার্থই বলছেন। আসলে মিডিয়া তো একটা বিরাট ভূমিকা রাখে। আমরা অনেক সময় ইভেন এই যে আজকাল যে রাজনৈতিক প্রোগ্রামগুলো হয়, ইভেন একবারে ইনোসেন্ট একটা প্রোগ্রাম, শহীদ মিনারে ফুল দেওয়া,
সেখানেও গিয়ে দেখেন নেতাদের যে এটা নিয়ে ধাক্কাধাক্কিটা হয়, তো এইটা মূল কারণ কিন্তু মিডিয়া না থাকলে অত লোক ওখানে এইভাবে ধাক্কাধাক্কি করতো না। মিডিয়া কাভারেজ পাওয়া এরকম ব্যক্তিগতভাবে পার্সোনাল পারিবারিক রাজনৈতিক জীবনে আমাদের যে ইয়েতে, সেটা ইন্টারন্যাশনাল এই গোষ্ঠীগুলোরও একটা বড় ব্যাপার। আর উদ্দেশ্য যদি বলেন, এখানে লোকালি কোনো হোলি আর্টিজানে যাদেরকে হত্যা করা হলো, কেন করা হলো, এরকম কোনো ইয়ে দেয়নি। বা এই যে জাপানের নাগরিক, ইটালিয়ান নাগরিক, এগুলোকে কেন হত্যা করা হলো, এরকম কোনো উদ্দেশ্য কি, এগুলো ইভেন আমি তো বুঝতে পারি না যে মূল আইএস যেটা, তাদেরই বা উদ্দেশ্য কি, এটা কি আসলে খুব ক্লিয়ার কিছু? কিন্তু আমাদের তরুণ সমাজ যেভাবে আত্মঘাতী হওয়ার পথ বেছে নিচ্ছে, আমি পিছনে কি কি কারণ? মানে অবশ্যই এটা আমি বরাবরই বলে আসছি, তো মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ তো আছেই। আমরা যেটা আপনি প্রশ্ন করলেন যে ধনী ঘরের সন্তান, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া, প্রাইভেট ইউনিভার্সিটি, এরা তো কোনো দিক দিয়ে বঞ্চিত না, শোষিত না, অথবা তাদের নিপীড়িত না। এইটা বলা হয় যে আপনি নিজে একেবারে এইটার ভুক্তভোগী হতে হবে কোনো নিপীড়নের, বৈষম্যের, নট নেসেসারি। অন্যের নিপীড়ন, অন্যের উপরে অত্যাচার, এটাও কিন্তু অনেককে একবারে এত সিরিয়াসলি এফেক্ট করে যে সে ওই অন্যের এটার প্রতিকার করার জন্য সে আত্মঘাতী হতে পারে। আত্মঘাতী মানে ব্যাপারটা অনেক বিস্তৃত ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, এই জায়গাটুকুতে যেখানে এই বঞ্চনা, ডিপ্রাইভেশন অথবা বলছেন কেন বলে মিজানুর রহমান খান যেটা বলছেন, যে যেখানে উন্নত গণতান্ত্রিক সমাজ অথবা আরেকটু স্বাচ্ছন্দ্য বা উন্মুক্ত পরিবেশ যেখানে আছে, সেখানেও যেহেতু এই ঘটনাগুলো ঘটছে, তো সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন, ফ্রান্সে, বেলজিয়ামে বা জার্মানিতে, ইভেন আমেরিকাতে, ওই যেই ব্যাকগ্রাউন্ড থেকে এই লোকগুলো আসছে, খালিদের কথা বললেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের যদি পর্যালোচনা করবেন, সেখানে কিন্তু এক ধরনের ওই জিনিসগুলো আছে যেগুলো দিয়ে মানুষ ওই পর্যায়ে যেতে পারে। বিশ্বাস অবিশ্বাসের বাইরেও এই যে বঞ্চনা, মানুষকে ডিপ্রাইভেশনের একটা বিরাট ইয়ে আছে। আরেকটা হচ্ছে যখন দেখে একই আচরণ করে বিভিন্ন লোক বিভিন্ন রকমের ট্রিটমেন্ট পাচ্ছে, যে আচরণ করে অন্যরা বাহবা পাচ্ছে, আর তার জাতিগোষ্ঠীর মধ্যে কেউ একজন এই একই আচরণ করে হয়তো শাস্তির সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা যে এই ঘটনাগুলো শুধু বাংলাদেশে ঘটছে, সাম্প্রতিককালে ঘটছে তা না, আমাদের এখানে এই জিনিসগুলো, যে আমরা অনেক সময় গণতন্ত্রের কথাই যখন আমরা বলি, তখন বেশিরভাগ সময় গণতন্ত্র মানে হচ্ছে বিরাট বিরাট জনসভা করা, রাস্তায় মিছিল করা, হরতাল দেওয়া। আর গণতন্ত্র তো একবার 2015 সালের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস 3 মাস তো দেখলাম। গণতন্ত্র মানে হচ্ছে একবারে কি অবরোধ টবরোধ দিয়ে বহু লোক খুনাখুনি, এগুলো গণতন্ত্রের অংশ। কিন্তু তো এইগুলো বড় একটা হয়, এই যে মনস্তাত্ত্বিক ইয়াটা হচ্ছে যে অনেক সময় যা দেখা যায় যে মানুষকে যখন অন্যায়ভাবে অন্যায়ের শিকার হয়, সেটার প্রতিকার কোনো সোসাইটিতে থাকে না, অথবা আন্তর্জাতিকভাবে যাদের সাথে মনে করেন ধর্মীয় অথবা ভাষাগত অথবা যে কোনো কারণে যখন একটা জনগোষ্ঠীর প্রতি একজন সিম্পেথাইজ হয়, তার উপর কোনো নিপীড়ন, এটাও আবার আমি নিপীড়িত না হয়েও কিন্তু ওই রকম একটা লেভেলে যেতে পারি। তো সেগুলো থেকে প্রতিকারের উপায়টা কি? উপায়টা একটা যে কয়দিনের মধ্যে আমরা বৈষম্য অথবা বঞ্চনা, নিপীড়ন অথবা যেটাকে একেবারে স্বাধীন উন্মুক্ত গণতান্ত্রিক সমাজ করে ফেলবো, সেটাও আমরা চিন্তা করতে পারি না, কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো যেটা বরাবরই আমরা বলছিলাম, আমাদের হোলি আর্টিজানের ঘটনা যখন ঘটে 1 জুলাই, এরপরে কিন্তু সমগ্র জাতি, এটা মিডিয়া বলেন, এটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, যত রকমের ধর্মীয় প্রতিষ্ঠান, বিজনেস অর্গানাইজেশন, মার্কেট সমিতি, সবাই মিলে এক বাক্যে কিন্তু আমরা রাস্তায় নেমে আসছিলাম এবং আমরা বলছিলাম যে হ্যাঁ, এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এইটাকে আমাদের কন্টিনিউ করা উচিত ছিল। আমরা কিন্তু মাঝখানে আবার অতটা মনে হচ্ছিল যে হ্যাঁ, এটার পরে কিছুদিন গ্যাপ ছিল, মাস 2-3, আমরা আবার একটু এক ধরনের ইয়েতে চলে গেছিলাম। সেটাকে করে আমাদেরকে আবার নামতে হবে এবং এই যে আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্য দিয়ে এক ধরনের জাগরণ, এটা যে একদম হয় নাই তা না। ওই যে বীরেশ্বরীতে যে ঘটনাটা ঘটলো, ওখানে কিন্তু ওই ভাড়াটিরে যেই বাড়িতে ভাড়া থাকতো, তারাই তাদের আইডি কার্ড নিয়ে ন্যাশনাল আইডির সাথে চেক করে তারপরে পুলিশকে। কিন্তু সর্বশেষ রাজধানীর কাফরুলে একটি ঘটনা দেখেছি যে 2টি সন্তানকে জঙ্গি সন্দেহে পিতাই পুলিশের হাতে তুলে দিয়েছে। তো সেই যে এইটা যতক্ষণ মানে পুরো একটা জাগরণের মতো যতক্ষণ আমরা করতে না পারবো, এই কেবলমাত্র বিচ্ছিন্ন দুই একটা মেরে টেরে ধরে খুব একটা বেশি সুবিধা করতে পারবো না। অর্থাৎ নতুন করে
ব্রিডিংটা যদি আমাদের বন্ধ না করি, তাহলে কিন্তু এইটা অল্প কয়েকজনকে শাস্তি দিয়ে জেলে নিয়ে অথবা যুদ্ধ, মানে হালকা, এটাকে কি যুদ্ধ বলবো, এটা গেরিলা যুদ্ধ বলবো না একটা লোকালাইজ একটা সন্ত্রাস বিরোধী হ্যাঁ, এখানে তো মানে ব্রিগেডিয়ার সাহেব যে কথাটা বললো, এত প্রশিক্ষণপ্রাপ্ত যে গ্রেনেড যাওয়ার পরে সেই গ্রেনেড আবার একটা টাইম থাকে, এত সেকেন্ডের মধ্যে যদি আবার ধরে ফেলে দেওয়া যায়, সেই কাজটা করছে। মানে আমার হচ্ছে পুরো আর্মির যুদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ওই বাড়িতে এখনো আছে, বোঝা যাচ্ছে। ইভেন টিয়ার গ্যাস দেওয়ার পরে সে টিয়ার গ্যাস আবার পুলিশকে ছুড়ে মারছে, তার মানে হচ্ছে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত। তো সেই প্রশিক্ষণের জন্য তো এটার জন্য একবারে সিরিয়াস প্রশিক্ষণ দেওয়া দরকার নেই। আমাদের জানা মতেই আছে যে সেনাবাহিনীর থেকে পলাতক এবং সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কিছু লোকজন কিন্তু এই জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে গেছে। আর যদি আপনি নৈতিকতা অনৈতিকর কথা বলেন, বিদেশি অর্থ সংস্থানের কথা বলেন, সেগুলো তো আছেই। এটাও সত্য যে বিদেশ থেকে টাকা পয়সা আসে। আজকে বাংলাদেশ ব্যাংকের আমাদের দুদকের চেয়ারম্যান সাহেব বললেন যে এগুলো যদি ট্রান্সপারেন্ট করা যায় তাহলে হয়তো এই অর্থের আদান প্রদান বন্ধ করা যেত। কিন্তু সেটা যেমন সত্য, আবার এরকম ঘটনা আমি শুনছি সেনাবাহিনীর থেকে অবসর নেওয়ার পরে অফিসার হিসাবে স্বেচ্ছায় অবসর নিয়ে তার সমস্ত পেনশনের টাকা, তার বাড়ি বিক্রি করে যত টাকা, সবগুলা টাকা এই জঙ্গিদের দিয়ে স্বামী স্ত্রী দুইজন সিরিয়ায় চলে গেছে। এই ঘটনা পত্রিকায় আসছে। কিন্তু অতএব খুবই জটিল একটা সমস্যা। আমি জানি না মিজান আরো ভালো করে বলতে পারবে। সমস্যাগুলো যদি আপনি চিন্তা করেন, এটাকে হালকাভাবে ছোট করে, আর আমাদের পলিটিশিয়ানরা যেভাবে এটাকে নিয়ে তর্ক করতেছি আমরা, আর পলিটিশিয়ান রাজনৈতিক তর্ক একজনের উপরে দেওয়া, এই নিয়েই সমাধান হবে না। কাছে পরবর্তীতে আসবো মিজানুর রহমান খান, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। জঙ্গিবাদের বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে এক ধরনের রাজনীতি হয়, সেখানে কথা চালাচালি হয়, এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে। আমরা সবশেষ দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও কিন্তু বলেছেন যে আত্মহননের পথ থেকে সরে আসলে তাদেরকে পুনর্বাসন করা হবে, তো স্বাভাবিক জীবনে ফেরার একটা সুযোগ সরকার প্রধান হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে কিন্তু আবার দেখছি যে বিএনপি চেয়ারপারসন, মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে আজকেও বলেছেন যে উগ্রপন্থীদের না, উদারপন্থী রাজনৈতিক দলগুলোর পুরো জঙ্গিবাদের এক ধরনের দায় চাপিয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে সরকার। এরকম পাল্টাপাল্টি বক্তব্য দেখছি। জঙ্গিবাদ নিয়েও রাজনীতি আমরা দেখছি, এটি দুর্ভাগ্য না সৌভাগ্য? এটা তো কোনো সন্দেহ নাই যে এটা খুবই দুর্ভাগ্যের। কিন্তু এখন কথাটা হচ্ছে যে আমরা তো আমাদের রাজনীতিতে এটা আমাদের দুর্ভাগ্য তো বটেই। আমরা কিন্তু সবসময় আমাদের এরকমের জাতীয় জীবনে নানা সময়ে, সেই বাংলা ভাইয়ের সময়েও বা তারও আগে যখন রমনা বটমূল এবং বিভিন্ন জায়গায় ময়মনসিংহের সিনেমা হলে, মানে যখন এটা শুরু হয়েছিল, সেই সময় কিন্তু আমরা এভাবে একটা ডিনাই করা এবং ওই যে পাল্টাপাল্টি দোষারোপ, এই ট্রেন্ড থেকে কিন্তু আমরা, আমার মনে হয় না যে আমরা বেরিয়েছি। এটা এখন কে বেশি দায়ী কম সেটা অন্য তর্ক, কিন্তু আমরা এই জায়গাটা থেকে বেরোতে পারিনি। এবং এটা যেটার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা যে আমরা বেরোতে পারিনি, যে এই ধরনের দায় চাপানোর বিষয়টা চলে এসছে। এবং একই সঙ্গে আরেকটা জিনিস ঘটছে যে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি এটা কখনো ভাবতে পারি না যে আপনি যেমন, আমি সাধারণ নির্বাচন, এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুদিন পর পর একটা নির্বাচন কমিশন করা, এটা আমি গ্রহণযোগ্য মনে করি না। এটা একটা তামাশা, এটা হয় না। আপনি বিচ্ছিন্নভাবে একটা দেশে সুশাসন থাকবে না, অথচ সেই ব্যবস্থা শুধুমাত্র 3 মাসে আপনার করে একদিন সে একটা মোস্ট ক্রেডিবল সুশাসন দিবে, এই জিনিসটা হয় না। তো ওটাকে আমার করতে হবে যে সার্বিকভাবে একটা রাষ্ট্রের সুশাসন থাকবে, তার একটা অংশ হিসেবে আপনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না, আমাদের আইনের শাসন থাকবে। আমাদের এখানে যেভাবে একজনকে গ্রেপ্তার করা হলো, তাকে সংবিধান আমার বলেছে আমি যদি না বদলাতে চাই সংবিধান, যদি আমি সংবিধানে এটা রাখি যে আমাকে 24 ঘন্টার মধ্যে আমাকে সুপোর্ট করতে হবে আদালতে এবং আমার দ্রুত বিচার হবে, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার সঙ্গে লাঞ্ছনাকর এবং অপমানজনক আচরণ করা হবে না, আমার কনস্টিটিউশনাল রাইট প্রোটেক্ট করা হবে। এটা আমি নাগরিকদের জন্য সাধারণত করব না, কিন্তু আমি এটা জঙ্গি দমনে যখন আমাদের কমন এনিমি হবে বা কেউ, তার ক্ষেত্রে প্রয়োগ করে আমি সফল হব। আমি কিন্তু এটা তাত্ত্বিক জায়গা থেকে বলছি। আবার এটাই বাস্তব যে আপনি ধরুন সারা বছরে আপনি নাগরিকের জন্য, সে আপনার সরকারি দলের হোক,
সরকারি দলের সমর্থকও তো একজন কিলার হতে পারে, বা বিরোধী দলেরও একটা লোক কিলার হতে পারে, কিন্তু সে তার সামাজিক প্রভাব খাটিয়ে যাতে সে বিচার বা তদন্তের প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। এখন সেটা আমরা করতে পেরেছি কিনা, এখন আপনি এই প্রশ্নগুলোর মুখোমুখি হবেন না, আপনি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে আপনি মনোযোগ দেবেন না, সেপারেশন অফ পাওয়ার মানবেন না, আইনের শাসনের দিকে খেয়াল রাখবেন না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর অভিযোগ উঠলেই আপনি ক্রেডিবল তদন্ত করে জনগণকে জানাবেন না। আপনার একটা বিশ্বাসযোগ্য, দক্ষ, ফাংশনাল একটা ফৌজদারি বিচার ব্যবস্থা দেশে সব সময় সব নাগরিকের জন্য, সব আবহাওয়ার জন্য এটা গতিশীল রয়েছে, সেই ধারণা আপনি জনগণের সেই পারসেপশনের মধ্যে আনবেন না। কিন্তু যখন এটা জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্ন আসবে, বা একটা আন্তর্জাতিক গোষ্ঠী আমাদের দেশে একটা ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করা হচ্ছে, তাকে আপনি মোকাবেলা করতে চাইবেন, তখন আপনি একেবারে আপনি যা আপনার নাগরিকের জন্য করছেন না, সেইটা আপনি এই ক্ষেত্রে রাতারাতি চাইবেন। এইখানে যে একটা দ্বন্দ্ব রয়েছে, এটা আশা করা কি যায়? এই জায়গাটাই কিন্তু আমরা একটা পাজলের মধ্যে রয়েছি। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোকে আপনি যে বলেন যে তারা নিজেদের মধ্যে, মির্জা ফখরুলের কথা বলেন, মির্জা ফখরুলের কিন্তু কোনো অসুবিধা নেই, বিচার বিভাগের স্বাধীনতা যে অবস্থায় রয়েছে, এই অবস্থা দিয়ে যদি আওয়ামী লীগ চালিয়ে যায়, এ নিয়ে তার কোনো আপত্তি নেই। তার রিমান্ডের কোনো, অন্যরা রিমান্ডে কি ধরনের কষ্ট পাচ্ছে, এই জায়গার জন্য পুলিশের যে রিফর্ম করতে হবে, সেই জন্য যে একটা আইনের অধ্যাদেশ হয়ে আছে, খসড়া হয়ে আছে, সেটাকে কিভাবে পাস করতে হবে, সেজন্য সরকারকে চাপ দেয়া, বা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করার জন্য 30 লাখ মামলা ঝুলে আছে, সেটার জন্য কি করতে হবে, ওনারা সরকারে গেলে কি করবেন, আপনি এই ধরনের কোনো নির্দিষ্ট কথা তাদের কাছ থেকে শুনবেন না। তো এই যে জায়গাগুলো না, এগুলো কিন্তু প্রকারান্তরে সুশাসনের যত ঘাটতি আপনি বাড়াবেন, গণতান্ত্রিক ব্যবস্থার ঘাটতি আপনি যত সমাজে তৈরি করবেন, এই ধরনের সমস্যাগুলো মোকাবেলার জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপরে চাপ তত বেশি পরিমাণে বাড়বে। ধন্যবাদ। না, আমি রাজনৈতিক পদ্মগুলো, রাজনৈতিক একটি বিষয় আমি বলতে চাই, আমি একটা তথ্য একটু বলি প্রফেসর সাহেবের সঙ্গে। রেহান গুণরত্নকে ঠিক আমি আপনার সঙ্গে ঠিক এরকমের নই, উনি মোটেই বিতর্কিত নন, উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন আন্তর্জাতিক টেরোরিজম এক্সপার্ট। উনি 16টা বই লিখেছেন, 16টা বইয়ের মধ্যে অনেকগুলো বইয়ে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা আছে। না, সেটা ভিন্ন কথা, নিষিদ্ধ করা আছে। এবং কানাডার একটা কোর্ট তার একটা ভুল মার্কের জন্য, রিমার্কের জন্য উনি $53,000 জরিমানাও দিয়েছেন। না, সেইগুলো আছে, কিন্তু এমনি কিন্তু জেনারেলি উনি খুবই একজন অথরিটি। আমরা একটু মূল বিষয়ে ফিরতে চাই। বিশেষজ্ঞরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু বলছেন যে জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য দরকার। একটু সংক্ষেপে আপনার মন্তব্য শুনুন। জাতীয় ঐক্য হলে হয়তো কিছুটা সুবিধা হবে। আমি একটু বলে রাখি যে আমরা এই যে রাজনৈতিক পদ্মগুলো শুনি, এগুলোর আসলে তেমন তাৎপর্য, একেবারে তাৎপর্যহীনের জন্য যে আমরা এই কদিন আগেই বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতাদের থেকে শুনি, অনেক সময় এইগুলোকে বলা হয় এই যে জঙ্গি ধরা টরা, এগুলো সাজানো নাটক। আগে তার মানে হচ্ছে এটা ধরলে তো বুঝতে হবে যে পুলিশের এবং সেনাবাহিনীতে এখন সুইসাইড স্কোয়াডের লোক আছে, কারণ এইভাবে আত্মহনন, আমাদের 2জন পুলিশ অফিসার মারা গেছে, তাও তাহলে সুইসাইড স্কোয়াডেই মারা গেছে নাকি? কারণ ওরা যদি একটু খেলতে যেত, জিনিসটা যদি ধরে নেন আপনি, হ্যাঁ এরকম পরশুদিনই তো এরকম বলা হচ্ছে যে এইগুলো হলো সাজানো নাটক পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার, তাহলে ধরতে হবে তাহলে সাধারণ নাটক, যেটা যারা মারা গেছে তারা নাটক করতে গিয়ে মারা গেছে, আমাদের 2জন পুলিশ কর্মকর্তা মারা গেছে। তো এইগুলো ধরে, অথবা আপনি যেটা বলছেন এগুলো আলোচনাই ঠিক না, খুবই নিন্দনীয়, এবং এটা আলোচনা এলেও এর একটা গুরুত্ব পায়। এগুলো আরেকটা যেটা বলছেন, হ্যাঁ জাতীয় ঐক্য, তো আমি মনে করি যে জাতীয় ঐক্য যদি হয়, কি ঐক্য হবে, বলতে হবে যে সবাই মিলে বলবো যে আমরা সন্ত্রাস চাই না, জঙ্গিবাদ চাই না, এটা তো বলতে হবে। তো এইটা বললেও আসলে ওই জঙ্গির এখন যে নেটওয়ার্ক এবং যেখান পর্যন্ত যেটা গেছে, এটা আমরা বললে হয়তো কিছুটা হয়তো সুবিধা পাবে, কারণ এটার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবাই থেকে সমর্থন পাবে, অথবা তারা যে কাজটা করে এটা যখন রাজনৈতিকভাবে সবাই সাপোর্ট করবে, তাদের একটা মনোবল বাড়বে, এরকম হবে। কিন্তু আমি বারবার আবারও বলছি, এই সব দল মিলে একসাথে, কারণ ইউরোপে বিভিন্ন দেশে, আমি বলছি ইউরোপে, লন্ডনে, ইংল্যান্ডে, বিভিন্ন দেশে এইগুলো নিয়ে তো এরকম বিতর্ক হয় না, কিন্তু সন্ত্রাস কিন্তু ওখানেও হচ্ছে। আমাদের এখানে তো প্রস্তুতিকালে ধরা পড়ছে, কিন্তু ঘটনা তো লন্ডনে ঘটিয়ে গেছে। অতএব ওরা কিন্তু সন্ত্রাসের ব্যাপারে এরকম দুই পাল্টাপাল্টি বিতর্কের বিরুদ্ধে জড়ায় না, তো এতে ওদের সন্ত্রাস কমেনি। অতএব আমাদের এখানে এটা না বললেই যে একেবারে সন্ত্রাস হবে না তা না, এই জঙ্গিবাদ
মূল উৎপাদন করতে গেলে আমরা যে সাজেশন বলতেছি এটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, এবং এটাকে মানে রুটিন ওয়ার্ক হিসেবে অল্প কয়েকদিনের জন্য না, এটাকে স্থায়ী একটা রূপ না দেওয়া পর্যন্ত আপনি এই জঙ্গিবাদ থেকে এটা আপনি শেষ করা যাবে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন, অপেক্ষায় আছেন চট্টগ্রাম স্টুডিও থেকে রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, আমরা জানি যে চট্টগ্রামের মিরেশ্বরায় একই রকম একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখে অভিযান পরিচালনা করা হয়েছিল, সেখানে স্বামী স্ত্রীকে আটক করা হয়েছিল, এবং একই সাথে জানতে চাই যে চট্টগ্রামে বন্দরনগরীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে, একটু সংক্ষেপে যদি আমাদের এই দুটি বিষয় জানান। আপনারা জানেন যে আপনারা যেমনটি এতক্ষণ আলোচনা করছিলেন, সারা দেশ জুড়ে শুধু চট্টগ্রাম বলে নয়, ঢাকা এবং ঢাকার বাইরে এবং বিশ্ব বিবেক এখন সিলেটের দিকে তাকিয়ে আছে। সিলেটের যে জঙ্গি বিরোধী অভিযান, তার ঠিক অনেকটা কাছাকাছি পর্যায়ের একটি অভিযান সীতাকুণ্ডে হয়েছে এবং মিরসরাইয়ে হয়েছে। এর মধ্যে আপনারা জানেন মহান স্বাধীনতা দিবসের শুরু থেকেই কিন্তু এই জঙ্গি বিরোধী অভিযানকে কেন্দ্র করে যে উৎকণ্ঠা, উদ্বেগ, আতঙ্ক, সেটির প্রভাব পড়েছে। চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, যদিও ভোর না হতেই ফুলে ফুলে শহীদ মিনার ভরে যান বিনম্র শ্রদ্ধায় মানুষের, কিন্তু উপস্থিতি ছিল অনেকটা কম অন্যান্য বারের তুলনায়, এবং বরাবরই সারা দেশের মতো চট্টগ্রামেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো, অপরদিকে বিএনপি এবং তার সমমনা দলগুলো জঙ্গিবাদকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তবে নাগরিক পর্যায় থেকে সাধারণ মানুষের মন থেকে একটি দাবি উঠে এসেছে বৃহত্তর নাগরিক ঐক্যের, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন, একমুখী শিক্ষা করা সহ নিকট ভবিষ্যতে যাতে জঙ্গিবাদ আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য এখন থেকেই সুনিপুণ নাগরিক ঐক্যের এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটি সামগ্রিক ঐক্যের তাগিদ দিয়েছেন নাগরিক সমাজ। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম দেশের বন্দর শহর এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের সবকটি কি পয়েন্ট ইনস্টলেশনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শিপন। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে তিনটি পত্রিকা এসে পৌঁছেছে। প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, থেমে থেমে বিস্ফোরণ গুলি, সিলেটের সেনা অভিযান চলছে, 2 জঙ্গি নিহত, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 6, জঙ্গিরা প্রশিক্ষিত, পুরো বাসায় বিস্ফোরক, সেনাবাহিনীর ব্রিফিং। একই সঙ্গে ইকবাল মাহমুদ, দুদকের চেয়ারম্যান, তিনি বলেছেন দুর্নীতিবাজদের সম্পদ বংশধররাও ভোগ করতে পারবে না। আরেকটি প্রতিবেদন রয়েছে, সিলেটে আতঙ্ক, উৎকণ্ঠা, নিহতদের পরিবারে শোকের মাতম। দেখব কালের কণ্ঠ কি শিরোনাম করেছে। কালের কণ্ঠ একই শিরোনাম করেছে, 2 জঙ্গি নিহত, অভিযান চলবে, সিলেটে আতিয়া মহলের আস্তানায় আরও জঙ্গি আছে, গতকালও দিনভর গুলি বোমার শব্দ, শনিবারের বিস্ফোরণ জঙ্গিদেরই কাজ। আর স্বাধীনতা দিবস উদযাপন, জঙ্গিবাদ রোখার দৃঢ় প্রত্যয়। দ্য ডেইলি সান প্রধান শিরোনাম করেছে, 2 militants killed in Sylhet operation, section 144 imposed, raid to continue. দর্শক, এ পর্যায়ে আমরা 3টি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম জানলাম। এ পর্যায়ে খুব সংক্ষেপে মহান স্বাধীনতা দিবস এর আপনাদের প্রত্যাশা 30 সেকেন্ডে যদি আমাদেরকে বলেন, আমরা কেমন বাংলাদেশ চাই? আমার তো মনে হয় যে মহান স্বাধীনতা দিবসে এই আকাঙ্ক্ষা যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বিশেষ করে আমি বলবো তার চেয়ে এগুলো তো আমরা চাই, কিন্তু জাতীয়তাবাদের যে সংজ্ঞা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় এটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ প্রশ্নে যেটা বলেছিলেন, যে তিনি যে এর প্রতি খুব বেশি জোর দিতে যান নাই। তিনি বলতে চেয়েছিলেন যে তিনি এমন দেশপ্রেম, জাতীয়তাবাদের নামে এমন দেশপ্রেম চান না যেটা মানুষকে অন্ধ করে দেয়, মানবতাকে পরাস্ত করে, এমন জাতীয়তাবাদ। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। খুবই সংক্ষেপে। আমি এক সেকেন্ড, আমরা তো ধনী হচ্ছি, মধ্যমায় হচ্ছে, আরো ধনী হব, 21 সালে মধ্যমায় হব, 41-এ ধনী হব, কিন্তু আমি মিজানুর রহমান খানের সাথে একমত, আমরা ওরকম একটা হাই রাইজ বিল্ডিংওয়ালা ধনী দেশ আমরা চাচ্ছি না। আমরা একটা সাংস্কৃতিক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এবং
বিশেষ করে আমরা মুক্তিযুদ্ধের যে সব মতকে ধারণ করার যে একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, ধর্ম মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে একটা সংস্কৃতিবান জাতি, যেটা আসলে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাটা কেবলমাত্র ডলারের ভিত্তিতে সোনার বাংলা ছিল না, সেটা ছিল সবাই মিলেমিশে একটা বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্য কম থাকবে, আর নিপীড়ন নির্যাতন পরস্পরের প্রতি অশ্রদ্ধা, এই যে বাঙালিত্বের যে মূল যে গুণাবলীগুলো ছিল সেগুলোকে আমরা ফিরিয়ে আনবো, এবং সেটাই হবে আমাদের স্বাধীনতা সাস্টেইন করার জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে এত রাতে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।